বাংলার এক নিঝুম গ্রাম শান্তিপুর। এখানে পাখিরা গান গায় ঠিকই, কিন্তু হরিপদের ঘরের কোণে সেই গান যেন কান্নায় পরিণত হয়। এক চিলটে জমি আর ভাঙা লাঙলই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। শুনছ? একটু দাঁড়াও। দেরি করলে রোদের তেজ বেড়ে যাবে কমলা, তখন আর জমিতে কোদাল চালানো যাবে না। জানি, কিন্তু আজ ঘরে এক মুঠো চালও নেই। কাল রাতেও বাচ্চাদের শুধু জল খাইয়ে ঘুম পাড়িয়েছি। মিঠুটা মাঝরাতে উঠে একবার বলেছিল, মা পেটটা কামড়াচ্ছে। আমি উত্তর দিতে পারিনি। আজ ওরা আর চাল আসবে বলে সান্ত্বনা শুনতে চাইবে না। আমি কি করব বলো কমলা? আকাশটা যেন তামা হয়ে গেছে, এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। মাটি পাথরের মতো শক্ত হয়ে আছে। দয়া করে এখন অন্তত বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে কিছু একটা করুন, নইলে ওরা যে এবার না খেতে পেয়ে মারা যাবে। ধৈর্য ধরো, মাটির দিকে চেয়ে আছি কমলা। এই মাটি কখনো কাউকে একদম খালি হাতে ফেরায় না। ভগবান ওপর থেকে দেখছেন, কিছু একটা ব্যবস্থা ঠিকই হবে। তুমি মিঠুকে একটু ভুলিয়ে রেখো, ওকে বলো বাবা আজ মাঠ থেকে ফেরার সময় কিছু না কিছু আনবেই। রোদ যখন মাথার উপর আগুন ঢালে, হরিপদ তখন ঘাম দিয়ে মাটি ভেজায়। আর ঘরে কমলা কি করবে ভেবে না পেয়ে খালি হাঁড়িতে জল ফুটিয়ে শব্দ করে, যাতে বাচ্চারা ভাবে রান্না হচ্ছে। ওরে বাছা, আর একটু চল। তুইও কি আমার মতো হার মানলি? তোকে যদি আজ খাওয়াতে পারতাম, তবে হয়তো তোর শরীরে বল থাকতো। আমাদের দুজনের ভাগ্যই কি আজ এই শুকনো মাটির মতো ফেটে চৌচির হয়ে যাবে? বাড়ির উনুনে কমলা শুধু জল ফোটাচ্ছে, বুদবুদ ওঠার শব্দ হচ্ছে। মা, আর কতক্ষণ? ধোঁয়া তো অনেকক্ষণ ধরে বেরোচ্ছে, ভাতের গন্ধ আসছে না কেন? মা, আজকে ডিম সেদ্ধ দেবে? গতবার মেলায় যাওয়ার সময় বাবা বলেছিল ধান উঠলে ডিম খাওয়াবে। অনেক দিন খাই না মা। কমলা চোখের জল আড়াল করে উনুনের কাজ গুছতে গুছতে, আর একটু অপেক্ষা কর মা, আজ ঠাকুর মশাইয়ের ঘর থেকে নতুন চাল আসবে বলেছে। চালটা সেদ্ধ হতে সময় লাগে তো, তুই বরং একটু খেলা কর। হঠাৎ উঠোনে মহাজনের গলার আওয়াজ। মহাজন তার লোক নিয়ে হাজির। এমন সময় হরিপদ মাঠ থেকে কেবল বাড়ি ফিরলেন। কিরে হরিপদ, 3 মাস পার হয়ে গেল, সুদের টাকা তো দূরে থাক, আসলের দেখাও নেই। ভেবেছিস আমি কি দানছত্র খুলে বসেছি? কর্তা, দয়া করুন। আপনি তো দেখছেন আকাশটা কেমন হয়ে আছে। বৃষ্টির অভাবে ফসল সব পুড়ে খাক। আর একটা মাস সময় দিন, আমি কায়িক পরিশ্রম করে অন্য কারো জমিতে কাজ করে হলেও আপনার টাকা মিটিয়ে দেব। তোর এই শুকনো শরীর দিয়ে কি কাজ হবে বলতো? ক্ষেত চষাতে পারবি না? তোর হাড় দিয়ে ভাতের সঙ্গে তরকারি হবে? ওদিকটা দেখ, ওদের শেষ ভরসা ওই গরুটা। চল, ওটাই নিয়ে যাই, বাজারে বেচলে অন্তত কিছু টাকা আসবে। হঠাৎ কমলা ঘর থেকে বেরিয়ে এসে আর্তনাদ করে বলে, মহাজন মশাই, পায়ে পড়ি আপনার, গরুটা নিয়ে গেলে চাষ হবে কি করে? আমার ছোট মেয়েটার শরীরের যা অবস্থা, ওকে একটু দুধ অন্তত দিতে পারতাম। ওটা নিয়ে যাবেন না। দয়া দিয়ে পেট চলে না বৌদি, দয়া মন্দিরে থাকে, মহাজনের খাতায় নয়। এই তোদের ঋণের বোঝা হালকা করে দিলাম, উল্টে তোদের আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। চল রে, গরুটা নিয়ে। নিষ্ঠুর মহাজন তাদের শেষ সম্বল গরুটিকেও কেড়ে নিয়ে চলে গেল। উঠোনে ধুলো উঠতে থাকলো, আর ফাঁকা গোয়াল ঘরের দিকে তাকিয়ে নিঃশব্দে ভেঙে পড়ল পরিবারটা। ঘুটঘুটে অন্ধকার রাত, ঘরে মিটমিট করে আলো জ্বলছে, কুয়াশার মতো নীরবতা চারদিকে ছেয়ে। কমলা মিঠুকে নিয়ে বিছানায় শুয়ে আছে। এদিকে হরিপদ ঘরের বারান্দায় বসে রয়েছে, কিন্তু কারুর চোখে ঘুম নেই। মা, বাবা কাঁদছিল কেন? আমি দেখেছি দুপুরবেলায় বাবা গাছের আড়ালে বসে চোখ মুছছিল। তোর বাবা খুব সাহসী তো, তাই মাঝে মাঝে মেঘের মতো জল ঝরিয়ে মনটা হালকা করে। তুই ঘুমিয়ে পড় মা, অনেক রাত হয়েছে। মিঠুকে তার মা ঘুম পাড়িয়ে বায়। তখন হরিপদ ঘরের বারান্দা থেকে উঠে গিয়ে ঘরে এসে বসে। কমলা, ঘুমোবে না? অনেক রাত হয়েছে তো। এই পোড়াপিটে কি ঘুম আসে গো? দু চোখ বুঝলেই দেখছি মহাজন আমাদের গরুটাকে টেনে নিয়ে যাচ্ছে। ওটা তো শুধু গরু ছিল না, ওটা ছিল আমাদের বেঁচে থাকার শেষ আশা। আমি কি এতটাই অপদার্থ কমলা? আমার পূর্বপুরুষের এই ভিটে কি শেষ পর্যন্ত ওই রাক্ষস মহাজনের পেটে যাবে? লোকে বলে পুরুষ মানুষের চোখের জল নাকি মাটি স্পর্শ করলে অমঙ্গল হয়, কিন্তু আজ এই মাটিটাও যেন আমাকে নিয়ে ঠাট্টা করছে।
নিজেকে দোষ দিও না, তুমি তো দিন রাত এক করে খাটছ, কিন্তু ওপরওয়ালা যদি মুখ তুলে না চায় তবে মানুষের সাধ্য কি? না কমলা, শুধু ভাগ্যের ওপর দোষ চাপিয়ে হাত গুটিয়ে বসে থাকা কাপুরুষের কাজ। আমি আজ ঠিক করেছি, মাটি যদি শুকিয়ে যায় তবে আমি বুকের রক্ত দিয়ে হলেও জল তুলব। আমি মহাজনকে দেখিয়ে দেব হরিপদ অত সহজে ভেঙে পড়ার মানুষ নয়। সেই রাতটাই ছিল হরিপদর জীবনের মোড়। পরদিন থেকে সে আর কারো সাহায্যের আশায় বসে থাকল না। মানুষ যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন সে অসাধ্য সাধন করতে পারে। সে একাই জমিতে গিয়ে লাঙল টানছে, তার সারা শরীর ঘামে ভেজা, গলার শিরাগুলো ফুলে উঠেছে। টান হরিপদ, টান। তোর পায়ে যদি জোর থাকে তবে এই মাটি নতি স্বীকার করবেই। বলদ নেই তো কি হয়েছে, আমার শরীরের রক্ত এখনো জল হয়ে যায়নি। এই সময় কমলা আর মিঠু মাঠে আসে। ওগো থামো, আর কতক্ষণ এভাবে টানবে? তোমার বুকটা তো ফেটে যাবে, একটু জিরিয়ে নাও। না কমলা, জিরোলে চলবে না। মহাজন সময় দিয়েছে 1 মাস, কিন্তু প্রকৃতি আমাদের সময় দিচ্ছে না। ওই দূরে গ্রামের পরিত্যক্ত কুয়োটা দেখেছ? লোকে বলে ওটার জল তলানিতে ঠেকেছে। আমি ওখান থেকেই ঘড়ায় করে জল বয়ে আনব। অত দূর থেকে জল বয়ে এই বিশাল জমি ভেজাবে? এ কি সম্ভব? অসাধ্যকে সাধ্য করাই এখন আমার একমাত্র ধর্ম। তুমি আগাছাগুলো পরিষ্কার করো, আমি অন্য দিকটা সামলাই। আমরা সবাই যদি একসঙ্গে হাতে হাত রেখে কাজ করি তাহলে কঠিন কাজও সহজ হয়ে যাবে। পরিশ্রম আর একতার শক্তি আমাদের আবার দাঁড় করাবে। ঠিক কয়েক সপ্তাহ পর দৃশ্যটা একেবারে বদলে গেল। যে মাঠ একদিন অনুর্বর ছিল, আজ সেখানে প্রাণের সঞ্চার হয়েছে। চারদিক সোনালি ধানের ফসলে ভরে উঠেছে। তাদের সবার পরিশ্রম অবশেষে ফল দিয়েছে। মনে হয় যেন ঈশ্বর নিজেই তাদের দিকে আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছেন। মা, দেখো দেখো, বাবা যে ঘাসগুলো পুঁতেছিল সেগুলো কেমন বড় হয়ে গেছে। ওরে, ওগুলো ঘাস নয়, ওগুলো আমাদের বাঁচার রসদ। কমলা, এবার ধানের সাথে সাথে আমি কিছু সবজিও লাগিয়েছি। এই দেখো, বেগুন আর লঙ্কা গাছ। এবার আমাদের আর আধপেটা থাকতে হবে না। বাবা, আজ আমরা পেট ভরে ভাত খাবো তো, লাল শাক আর বড় মাছ দিয়ে। আজ শুধু মাছ ভাত নয় রে পাগল, আজ থেকে তোর স্কুলে যাওয়ার নতুন জামা হবে, তোর খেলার জন্য পুতুল হবে। আজ থেকে আমরা স্বপ্ন দেখতে শিখব। অভাব হয়তো সাময়িকভাবে মানুষকে দুমড়ে মুচড়ে দেয়, কিন্তু যার মনে জেদ আর চোখে স্বপ্ন থাকে তাকে হারানো অসম্ভব। হরিপদ প্রমাণ করে দিল, মাটি মানুষকে কোনোদিন ফেরায় না, যদি মানুষ মাটিকে ভালোবাসতে জানে। এই যে বুড়িমাকে দেখছেন, এনার বয়স প্রায় 90 ছুঁই ছুঁই। আজ প্রায় 30 বছর হয়ে গেল ওনার স্বামী মারা গেছেন। সন্তানরাও সবাই বিয়ে করে যে যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বুড়ো মায়ের খোঁজ নেওয়ার সময় বা আগ্রহ কারো নেই বললেই চলে। ফলে নিজের সংসার নিজেকেই চালাতে হয় বুড়িমাকে। বহু বছর ধরেই বুড়িমা আচার বানিয়ে আসছেন। ওনার হাতের তৈরি আচার এমনই সুস্বাদু যে একবার যে খায় সেই স্বাদ আর ভুলতে পারে না। প্রতিদিন বাড়ির কাছের এক হাটে গিয়ে তিনি সেই আচার বিক্রি করতেন। খুব অল্প সময়ের মধ্যেই সব আচার বিক্রি হয়ে যেত। আচার বিক্রি করে যে সামান্য টাকা তিনি রোজগার করতেন, সেই টাকাতেই চলত তার সারা মাসের সংসার। কিন্তু গত কয়েকদিন যাবৎ বুড়িমা এক ভীষণ সমস্যার মধ্যে পড়েছেন। রাতের বেলা সে ঘুমিয়ে পড়লেই কে বা কারা যেন চুপিসারে এসে তার বানানো আচার চুরি করে নিয়ে যাচ্ছে। হায় হায় হায়, কোন দস্যু এসে আজও আমার আচারের বয়মগুলো চুরি করে নিয়ে গেল। এখন আমি হাটে কি বিক্রি করতে নিয়ে যাব? কোন পরামুখ আমার এমন ক্ষতি করলো? যাই, রাজার কাছে গিয়ে এখনই এর বিচার চাইতে যাই। বুড়ির রাজসভায় যাওয়ার পথে হঠাৎই তার নগেন আর খগেনের সঙ্গে দেখা হয়ে যায়। আমার আচারের বয়মগুলো কারা যেন রোজ এসে চুরি করে নিয়ে যাচ্ছে। তোরা কি গোপনে আমার ঘরে কাউকে ঢুকতে দেখেছিস? আমি কিন্তু এখন রাজার কাছে এর নালিশ জানাতে যাচ্ছি। আরে না না বুড়িমা, আমরা থাকতে কেন তুমি রাজা মশাইয়ের কাছে বিচার চাইতে যাবে? চোর ধরার সব বন্দোবস্ত আমরা নিজেরাই করছি। তোমাকে কথা দিচ্ছি, 2 দিনের মধ্যেই চোরকে খুঁজে বের করে তোমার সামনে এনে হাজির করব।
আচ্ছা ঠিক আছে, তোরা যখন বলছিস আমি আর রাজা মশাইয়ের কাছে গেলুম না, এবার না হয় তোদের ভরসায় থাকলুম। দেখিস বাবা, আর যেন আমার ঘর থেকে কেউ আচার চুরি করে না নিয়ে যায়। বুড়ি তো আর জানে না আমরাই বুড়ির ঘরে গিয়ে রোজ আচার চুরি করে নিয়ে আসি। এভাবেই রোজ বুড়িকে চোর ধরে দেওয়ার গল্প শোনাবো, আর বুড়ির ঘরে গিয়ে আমরা আচার চুরি করে নিয়ে আসব। কি বলিস ভাই? আজ রাতেও বুড়ির ঘর থেকে আচার চুরি হয়ে যায়। হায় হায় হায়, এ কি হলো আমার? আজকেও আমার ঘর থেকে আচার চুরি হয়ে গেল। কোন দস্যু এসে প্রতিদিন আমার এমন ক্ষতি করে যাচ্ছে? আমি তো অনেক বিপদের মধ্যে পড়ে গেছি ভগবান। নগেন খগেন, তোরা এসেছিস? আমি তো আর ধৈর্য রাখতে পারছি না রে। যদি তোরা না পারিস তাহলে আমাকে বলে দে, আমি এবার চোর ধরবার জন্য রাজা মশাইয়ের কাছে সাহায্য চাইতে যাব। আরে বুড়িমা, তুমি আর একটু ধৈর্য ধরে থাকো। আমরা নিজেরাই চোরের খোঁজ করে তাকে ধরে তোমার সামনেই এনে হাজির করব। তুমি একটুও চিন্তা করো না। আমরা থাকতে তোমাকে আর অতদূর পায়ে হেঁটে রাজামশাইয়ের কাছে বিচার চাইতে যেতে হবে না। আমরা কথা দিচ্ছি, আজ থেকে তোমার ঘর থেকে আর কোনো আচার চুরি হবে না। তুমি নিশ্চিন্ত থাকো। এভাবেই বুড়িকে নগেন আর খগেন মিথ্যে আশ্বাস দিয়ে চলে যায়। আজ রাতে বুড়ি আর ঘুমালো না। সে মনে মনে ঠিক করল চোরগুলোকে সে হাতে নাতে ধরবে। রাত গভীর হতেই প্রতিদিনের মতো আজও চোরগুলো বুড়ির বাড়িতে এসে হাজির হয়। ঘরের ভেতরে পা দিতেই বুড়ির চোখে পড়ে যায় ওরা। এক ঝলকেই বুড়ি চিনে ফেলল ওদের। নগেন খগেন, তাহলে এই এতদিন আমার ঘর থেকে যে আচারগুলো চুরি হয়ে যাচ্ছিল সেগুলো তোদেরই কাজ? আমি তো তোদের ওপর ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, অথচ সেই বিশ্বাসের সুযোগ নিয়েই তোরা নিজেরাই আমার সর্বনাশ করে এসেছিস। বুড়ির সামনে দাঁড়িয়ে আর সাহস ধরে রাখতে পারল না চোরগুলো। লজ্জা আর ভয়ে তারা সঙ্গে সঙ্গেই ছুটে পালিয়ে যায়। পরদিন বুড়ি রাজামশাইয়ের দরবারে গিয়ে তাদের নামে নালিশ জানায়। রাজামশাই মনোযোগ দিয়ে পুরো বৃত্তান্ত শুনে নেন। সব কথা শোনার পর তিনি বুড়িকে নিশ্চিন্ত থাকার আশ্বাস দেন এবং ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেন। না না না, আমি কোনো কথা শুনছি না। আমাকে আজ বাপের বাড়ি নিয়ে যেতেই হবে। দেখো গিন্নি, একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো? কি বা বোঝার আছে? শেষমেশ সেই এক কথাই বলবে, এই মুহূর্তে হাতে কোনো টাকা পয়সা নেই, দুদিন পরে চলো। এসব অজুহাত আমি আর শুনতে চাই না। আমাকে আজই আমার বাড়ি নিয়ে যেতেই হবে। এত দেখছি এখন ভারী মুশকিলে পড়া গেল। তুমি তো আমার কোনো কথাই শুনছো না। সারা মাঠের ফসল যে বন্যায় ডুবে গেছে, এটা কি তুমি ভুলে গেছো? এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাতে দেখছি সংসার চালানোই কঠিন হয়ে পড়বে। আর তুমি বলছো তোমাকে নিয়ে তোমার বাপের বাড়ি বেড়াতে যেতে? এতগুলো টাকা এখন কোথা থেকে আসবে শুনি? আমি আর তোমার কোনো অজুহাত শুনতে চাই না। আজই আমাকে আমার বাপের বাড়ি নিয়ে যেতে হবে। টাকা কোথা থেকে জোগাড় করবে, কিভাবে ব্যবস্থা করবে সেটা তোমার দায়িত্ব, কিন্তু আজ আমাকে নিয়ে ঘুরতে যাবেই, এ নিয়ে আর কোনো কথা শুনবো না। মোহন তখন আর কথা বাড়ালো না, নীরবে ঘর থেকে বেরিয়ে এলো। জেদি বউয়ের আবদার মেটাতে সে মনে মনে সিদ্ধান্ত নিল গ্রামের কারোর কাছ থেকে টাকা ধার নেওয়ার। বিশু, বাড়ি আছিস নাকি? আরে মোহনদা, তুমি এই ভর দুপুরে আমার বাড়িতে? আর বলিস না রে বিশু, হঠাৎ করেই তোর বৌদি তার বাপের বাড়ি যাওয়ার বায়না ধরেছে। আমার এখনকার পরিস্থিতি কেমন সবই তো তুই জানিস। এমন অবস্থায় তাকে নিয়ে কিভাবে তার বাপের বাড়ি যাই সেটাই বুঝে উঠতে পারছি না। তাই বলছি বিশু, তোর কাছে কি কিছু টাকা ধার পাওয়া যাবে? তোর বৌদিকে নিয়ে 2-4 দিনের জন্য তার বাপের বাড়ি ঘুরে আসতে পারতাম আর কি। মোহনদা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সারা মাঠ এখন বন্যার জলে ভাসছে। সব চাষি ভাইদের ফসল নষ্ট হয়ে গেছে। সবার এখন সংসার চালানোই মুশকিল হয়ে পড়েছে। আর তুমি এসেছো আমার কাছে টাকা ধার চাইতে, তাও আবার তোমার বউকে নিয়ে ঘুরতে যাবার জন্যে? না না মোহনদা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই।
আমি কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না, তুমি এখন আসতে পারো। বিশুর মুখে কথাগুলো শুনে মোহন খুবই লজ্জায় পড়ে যায়। সে বুঝতে পারে তার মতন এখন বাকি সবার অবস্থা, তাই সে ঠিক করে কারোর কাছে সে টাকা ধার চাইবে না। কি গো, তবে কি সারাদিন এমনভাবেই মুখ ফুলিয়ে বসে থাকবে? খেতে দাও, অনেক খিদে পেয়েছে তো। আমি পারবো না, তুমি একা বেরিয়ে নিয়ে খাও। আচ্ছা বেশ, তোমার যদি এখনো আমার উপর অভিমান না কমে থাকে তাহলে আজ রাত্রিটা না হয় না খেয়েই কাটিয়ে দেব। তোমার যা খুশি তাই করো গিয়ে, আমার কাছে বেশি নাটক করতে আসবে না। গিন্নি, কখন যে সকাল হয়ে গেছে খেয়াল করনি নাকি? এবার তো ওঠো, ঘরের কাজকর্ম কত যে পড়ে আছে দেখছো না? এখনই গিয়ে একটু রান্না করে দাও, আমি আর একটু পরেই মাঠের দিকে রওনা দেব। আমি তোমার বিয়ে করা বউ বলে এটা ভেবো না, তুমি যখন যা বলবে তাই আমাকে শুনতে হবে। আমি পারবো না তোমার সংসারে আর কাজ করতে। যে স্বামীর বউকে নিয়ে ঘুরতে যাবার টাকা থাকে না, তার সংসারে আমি থাকবো কেন? আর এমনভাবে খাটবই বা কিসের জন্য? মোহন আর কোনো কথা না বাড়িয়ে তার বউয়ের মুখের সামনে থেকে সরে এসে ঘরের বারান্দায় বসে পড়ল। নিঃশব্দে বসে থাকতে থাকতে তার মনটা ধীরে ধীরে ভারী হয়ে উঠল, আর মনে মনে সে নিজের দুর্দশার কথা ভেবে দুঃখ করতে লাগলো। হে ঈশ্বর, এত বছর একসঙ্গে সংসার করার পরও সে আজও আমাকে আপন করে বুঝতে পারল না। আমার কষ্টগুলো তার চোখে পড়ে না, আমার নীরব যন্ত্রণার ভাষা সে বোঝে না। কোন কথায় আমার মন ভেঙে যায় আর কোন কথায় একটু আনন্দ পাই সেদিকেও তার কোনো খেয়াল নেই। সব কিছুর ঊর্ধ্বে থাকে শুধু তার নিজের জেদ, নিজের চাওয়া। আমার অনুভূতির কোনো মূল্য তার কাছে নেই। মোহন, বাড়িতে আছিস নাকি? আরে, মরল মশাই আমার বাড়িতে? হ্যাঁ রে, একটু কাজেই তোর কাছে আসা। আসলে আমাকে কিছু মাটির হাঁড়ি বানাতে হবে। শুনেছি এই কাজে তুই নাকি খুবই দক্ষ, চারদিকে তোর বেশ নামডাক আছে। তাই ভাবলাম তোকে বললেই ভালো হবে। বলতো, আমার জন্য কিছু মাটির হাঁড়ি বানিয়ে দিতে পারবি তো? নিশ্চিন্ত থাকিস, এর জন্য তোকে উপযুক্ত পারিশ্রমিকও দেব। হ্যাঁ মরল মশাই, কেন পারবো না? তাছাড়া আপনাকে আমরা গ্রামের সবাই সম্মান করি। আপনার কাজ করব না সেটা কি হয়? আচ্ছা বেশ, তাহলে তুই হাঁড়িগুলো গড়িয়ে রাখিস। কাল না হয় আমি লোক পাঠিয়ে দেব, ওরা এসে সব হাঁড়ি নিয়ে যাবে। বলছি মরল মশাই, আপনি যদি অনুমতি দেন তাহলে এখনই আমি আমার বানানো কিছু মাটির হাঁড়ি আপনাকে দেখাতে পারি। সেগুলো যদি আপনার পছন্দ হয় তবে আজই আপনি হাঁড়িগুলো নিয়ে যেতে পারেন। তাহলে তো আরো ভালো হয় রে মোহন। আজই যদি হাঁড়িগুলো পেয়ে যাই খুবই সুবিধে হবে। আচ্ছা দেখা তো, হাঁড়িগুলো আমার পছন্দ হয় কিনা একবার দেখি। বাহ, খুব সুন্দর বানিয়েছিস তো মোহন। কি নিখুঁত তোর হাতের কাজ। হাঁড়িগুলো দেখলেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। এই নে তোর টাকা, এই হাঁড়িগুলো আমি নেব। এবার মোহনের তার বউয়ের রাগ ভাগানোর সময় এসেছে। মোহন এবার হাঁড়ি বিক্রি করা টাকা নিয়েই তার বউকে সাথে করে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসবে।